হরে কৃষ্ণ। তো আমরা এখন রামকেলি ধামে আছি, যে ধামে একটা চৈতন্য মহাপ্রভুর বৈঠক। আমরা চৈতন্য মহাপ্রভুর, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বৈঠক, বৈষ্ণব তীর্থ রামকেলি ধাম, ভক্তরাজ প্রার্থী। তো আমরা এখানে এই চৈতন্য মহাপ্রভুর চরণচিহ্ন দর্শন করেছি। আর এই যে বটবৃক্ষ দেখছেন, বেনিয়ান ট্রি, এইখানে 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু সহপার্শ্বদ সহ এসে এখানে মানে ভাগবত কথা করেছিলেন। আর আমরা ভিতরে চৈতন্য মহাপ্রভুর চরণচিহ্ন দর্শন করেছি। এই যে বটবৃক্ষ, এই গাছের নিচে মহাপ্রভু এসে ভাগবত কথা করেছিলেন। আর এখানে এসে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুর সাথে মিলিত হয়েছিলেন। তো আমরা ভিতরে যাব, রূপ সনাতন গোস্বামীর মন্দির আছে, সেবিত বিগ্রহ। তো এখানে ভিতরে আমরা যাচ্ছি। এখানে মদন মোহনজির মন্দির আছে রামকেলি, যেখানে আর কি চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। আর এই মদন মোহন মন্দির আর কৃষ্ণ বলরাম, মদন মোহন আর কৃষ্ণ বলরামের বিগ্রহ আছে, রূপ গোস্বামীর সেবিত বিগ্রহ। তা আমরা রূপ গোস্বামীর সেবিত বিগ্রহ দর্শন করব। এখানে একটা সুন্দর কদম্ব বৃক্ষ আছে, খুব সুন্দর ধামের মতন আর কি দেখতে সাজানো। মদন মোহনজির মন্দিরের গেট থেকে আমরা প্রবেশ করেছি। মদন মোহন মন্দির, কত সুন্দর মন্দির, সেই 500 বছর পুরনো মদন মোহন মন্দির। আমরা এই মন্দিরে মদন মোহনজিকে দর্শন করব। মদন মোহনের সেবিত বিগ্রহ আছে, অদ্ভুত মন্দির। এই যে মদন মোহনজি দর্শন করছেন আপনারা, মদন মোহনের সেবিত, মদন মোহন রূপ গোস্বামীর সেবিত বিগ্রহ। জয় শ্রী শ্রী রাধা মদন মোহনজি কি জয়। জয় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু কি জয়। এখানে এই রূপ মদন মোহনজি। এখানে এখন শালগ্রাম আছে অনেকগুলো। ছিল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এখানে আছেন। সেই বৃন্দাবনের সরগোস্বামীর অন্যতম। মদন মোহনকে ভালোভাবে দর্শন করুন। মদন মোহন সেই সনাতন গোস্বামী, রূপ গোস্বামীর সেবিত বিগ্রহ। এখানে 3 প্রভু আছেন, অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু। হরে কৃষ্ণ। তো আপনারা দর্শন করুন। এখানকার যিনি সেবক আছেন, ওনার মুখ থেকে আপনারা কিছু শুনুন। এই জায়গাটির নাম রামকেলি ধাম। এই রামকেলি নাম সেই ত্রেতা যুগ থেকে। এটা কথিত ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র সীতা দেবী সহ 14 বছর বনবাস সময়ে এই রামকেলিতে এসেছিলেন। সেই সময় রামচন্দ্র এই জায়গায় কেলি বিহার করেছিলেন। রামচন্দ্র কেলি করেছিলেন এই রামকেলিতে, তাই রামকেলি নামটা সেই ত্রেতা যুগ থেকে চলে আসে। তবে 509 বছর হয়ে গেল শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন এই রামকেলিতে। তখন এটা রাজধানী, বাংলা, বিহার, উড়িষ্যা, এই 3 রাজ্যের রাজধানী ছিল এই গৌড়। আর এই গৌড়ে তো পূর্বে অনেক রাজারা রাজত্ব করে গেছে। লক্ষণ সেন, বল্লাল সেন, শশাঙ্ক, পাল রাজারা রাজত্ব করেছেন। তারপরে শুরু হয় সুলতানি যুগ। হোসেন শাহ সেই সময় এই গৌড়ের শাসক। ওনার মন্ত্রীপদে এসেছিলেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী নামে যারা পরিচিত হলেন। এনাদের তো পূর্বে নাম সন্তোষ এবং অমর এই নাম। কিন্তু হোসেন শাহ ওনাদের মন্ত্রিত্ব পদ দিলেন, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী। এত পণ্ডিত জ্ঞানী ব্যক্তি ছিলেন যে সেই সময় 7টি ভাষাতে ওনারা পারদর্শী ছিলেন। অগাধ জ্ঞান, জ্যোতির্বিদ্যা নিয়ে ওনারা অধ্যয়ন করেছিলেন, যে ভবিষ্যৎ কথা ওনারা বলতে পারতেন। হোসেন শাহ ওনাদের এই যোগ্যতা দেখে উনি মন্ত্রিত্ব পদ দিয়েছিলেন, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর পদ। সেই সময় হোসেন শাহ ওনাদের নাম রেখেছিলেন শাখর মল্লিক দবির খাস, এই নাম রাজকার্য থেকে। কিন্তু ওনাদের সবসময় একই চিন্তা, কি করে প্রভুর কৃপা পাবেন, কি করে হোসেন শাহর এই রাজকার্য থেকে নিস্তার পাবেন। তাই বারবার প্রভুকে হোসেন শাহর এই রাজকার্য থেকে পত্র লিখতেন। একাধিকবার পত্র লিখেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে এনারা। হোসেন শাহ মন্ত্রিত্ব পদ দিয়েছিলেন
অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু নাম পরিবর্তন করেন সেই সময় 1508 খ্রিস্টাব্দ। গোপনে ওনারা এই রাধা মদনমোহন বিগ্রহ এবং বলরাম রেবতী এই বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা শুরু করেছিলেন। রাজকার্য করেন, গোপনে সেবা কার্য করেন। সব সময় একই চিন্তা, কী করে প্রভুর কৃপা পাবেন। যে এক সময় প্রভু নীলাচল থেকে বৃন্দাবন যাচ্ছেন লক্ষ লক্ষ ভক্তদের সঙ্গে নিয়ে, সময়টা 1515 খ্রিস্টাব্দ। সেই সময় হঠাৎ প্রভুর পথ পরিবর্তন, তিনি বৃন্দাবন যাচ্ছেন, হঠাৎ মাঝপথেই প্রভুর বৃন্দাবনের পথ ছেড়ে দিয়ে এই রামকেলির পথ ধরেছিলেন। লক্ষ লক্ষ ভক্তও সঙ্গে প্রভুর। সবাই চিন্তিত যে প্রভু কোন পথে চলেছেন, এ তো বৃন্দাবনের পথ নয়। তবে প্রভু ভুল পথে চলেছেন, ভুল করে প্রভু অন্য পথ ধরেছেন। কি করে জানাবেন প্রভুকে যে তিনি ভুল পথে চলেছেন? অন্তর্যামী মহাপ্রভু সবার মনের কথা বুঝতে পারছেন। কেলি কদম্ব তমাল বৃক্ষ যা আজও এখানে রয়েছে, সেই বৃক্ষের তলায় প্রভু এসে উপস্থিত। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ ভক্ত এই রামকেলিতে সমবেত হতে শুরু করল। নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়ে এই দুই ভাই প্রভুর পদযুগল ধরে পড়ে রইলেন। চতুর্দিক থেকে এত ভক্তের সমাগম দেখে এনারা চিন্তিত হয়ে পড়লেন যে এত ভক্তের সমাগম, হোসেন শাহ এত ক্রোধী ব্যক্তি, যদি কোনো অঘটন ঘটিয়ে বসেন, কি করে হোসেন শাহকে জানাবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা? দুই ভাই গিয়ে হোসেন শাহর কাছে বড় অনুনয় বিনয় করে বলতে থাকেন যে একজন সাধারণ সন্ন্যাসী, তিনি সারা দেশ ভ্রমণ করেন, এই গৌড় দেশ ভ্রমণ করতে এসেছেন। হোসেন শাহ দেখে এই রকম দীনতা ভাব তো তারা কোনোদিন এইভাবে আসেনি। একজন সাধারণ সন্ন্যাসীর জন্য এত অনুনয় বিনয়ের কী প্রয়োজন? তাদের স্বস্তি নিয়ে আসার জন্য হোসেন শাহ জানালেন যে সেই সন্ন্যাসী যে ধর্মেরই উপাসক হন না কেন, তোমরা যাও সেই সন্ন্যাসীকে দেখো, ওনার ধর্মে যেন কেউ বাধা না দেন, কেউ আঘাত না নিয়ে আসে। হোসেন শাহ এমনও বললেন, যদি কেউ বিরুদ্ধ আচরণ করে তবে তার গর্দান পর্যন্ত যাবে। খানিকটা স্বস্তি পেলেও হোসেন শাহর এই আচরণ, এই এক কথা বলে পরক্ষণে হোসেন শাহর অন্য সিদ্ধান্ত এসে যেতে পারে। তাই প্রভুকে আবার বলতে থাকেন, প্রভু এই জায়গাটি নিরাপদ নয়। প্রভু বলে, তোমরা এত উচ্চ পদে এই গৌড় দেশে চাকরি করো, অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী, এত কিসের ভয় তোমাদের? যে এই গৌড়ের নিকটে আসিতে মোর নাহি প্রয়োজন, তোমা দোহা দেখিতেই মোর ইহা আগমন। এই মোর মনের কথা কেহ নাহি জানে, সবে বলে কেন আইলা রামকেলি গ্রাম। তোমাদের জন্য ছুটে এসেছি এই রামকেলিতে। প্রভু বলেন তোমরা চলে যেতে বলো, প্রভুকে তো চলে যেতে বলছেন না, নিরাপদের কথা বলেন। প্রভু তাদের স্বস্তি ফিরিয়ে আনার জন্য প্রভু হরিনাম করতে করতে গৌড় নগরের মধ্যে দিয়ে চললেন হোসেন শাহর প্রাসাদের দিকে। দেখি নামের আগে কে বাধা দেন, প্রভু তাদের এইভাবে বোঝাতে চাইলেন। কিন্তু হোসেন শাহ প্রাসাদ থেকে বেরিয়ে দেখেন যে একজন সন্ন্যাসী এইভাবে ছুটছেন, ওনার পেছনে লক্ষ লক্ষ ব্যক্তি। কে সেই সন্ন্যাসী? এই সন্ন্যাসীর কথাই কি তারা আমায় বলে গেল? তবে একজন সাধারণ সন্ন্যাসীর পেছনে এত লোক কী করে থাকে? তিনি এই ভাবলেন, আমি যখন যুদ্ধক্ষেত্রে যাই, অর্থ দিয়ে আমার সাথে তো এত লোক থাকে না, তবে কে সেই ব্যক্তি যে ওনার পেছনে এত লোক? হোসেন শাহর মনের মধ্যে এই এক ভাবনা এসে যায় যে তিনি নিশ্চয়ই কোনো আল্লাহর প্রতিনিধি, ঈশ্বর ভগবান ভেবে হোসেন শাহ নিজে হাত বাড়িয়ে দিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দিকে কৃপা পাওয়ার জন্য। প্রভু 4 দিন এই রামকেলিতে অবস্থান করলেন। আজও কিন্তু প্রভুর সেই আগমন তিথি 15ই জুন, অর্থাৎ বাংলার জ্যৈষ্ঠের সংক্রান্তি, এখানে রামকেলি মেলা উৎসব হয়। প্রভু যেহেতু 4 দিন এই রামকেলিতে কাটিয়েছিলেন, আজও 4 দিন ধরে রামকেলি উৎসব হয়। মেলা থাকে দীর্ঘ কদিন, তবে উৎসব হয় 4 দিন। প্রভু চলে যাওয়ার সময় নির্দেশ দিয়ে যান যে তোমরা এখানে সনাতন ধর্ম প্রচার করো। প্রভুর কৃপা পেলেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এই নাম প্রভু এখানেই দিলেন। কিন্তু দেখেন যে শ্রীজীব গোস্বামী প্রভুর কৃপা থেকে বঞ্চিত। তাই প্রভুর পদযুগল ধরে আবার অনুরোধ জানালেন প্রভু যেন শ্রীজীব গোস্বামীকেও কৃপা করেন। তাই প্রভু পদযুগল শ্রীজীব গোস্বামীর মস্তকের ওপরে রেখেছিলেন।
সেই কেলিকদম্ব তমাল বৃক্ষের তলায় প্রভু চলে গেলেন। এনারা রাজকার্যে যাওয়া বন্ধ করে দিলেন, যে এখানে সনাতন ধর্ম প্রচার এই এক সমস্যায় হয়তো পড়তে হবে, তাই এনারা রাজকার্যে যান না। হোসেন শাহ চিন্তিত, রাজবদ্যি কবিরাজ চিকিৎসককে দেখতে পাঠালেন এনাদের শারীরিক অবস্থা কেমন, দীর্ঘদিন রাজকার্যে আসে না। যখন সেই চিকিৎসক এসে দেখেন এনারা ধর্ম নিয়ে ভাগবত শাস্ত্র অধ্যয়ন করেন, এখানে ভক্তদের শোনান, এই নিয়ে ব্যতিব্যস্ত, অসুখের লক্ষণ তো এদের দেখি না। হোসেন শাহ এই সংবাদ পেয়ে মহাক্রোধ, যে তিনি সসৈন্য নিয়ে উপস্থিত হলেন এখানে ওনাদের রাজকার্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। হোসেন শাহ অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখেন এনাদের দিকে, যারা রাজমন্ত্রী তাদের পরনে রাজবেশ নেই, এক খণ্ড পরনে পোশাক মাথা মণ্ডন করে এইভাবে দীনভাবে জীবনযাপন করে। যাদের এত অর্থ এত বিষয় সম্পদের অধিকারী যারা, তারা এইভাবে দীনভাবে জীবনযাপন শুরু করেছে। এ এক চিন্তা হোসেন শাহর কাছে, যে তাহলে কি এরা রাজকার্য আর করতে চাইছে না? এনাদের কিছু অর্থের মোহ জাগানোর জন্য, যে রাজকোষ থেকে তোমাদের যা অর্থ দেয়া হয় কাল থেকে সেই অর্থ দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হবে, তোমরা রাজকার্যে ফিরে চলো। হাত জোর করে এনারা জানালেন হোসেন শাহর কাছে যে এই অর্থবৃদ্ধি রাজলালসা এইসবের আর কোনো প্রয়োজন নেই। মুক্তি চাইলেন হোসেন শাহর রাজকার্য থেকে। হোসেন শাহ বুঝে গেলেন এনাদের আর তিনি রাজকার্যে ফেরাতে পারবেন না। তবে শেষ চেষ্টাটুকু হোসেন শাহ করতে গেলেন, যে তাদের মনের কথাটা জানতে চাইলেন। হোসেন শাহকে জানালেন, ওনারা বৃন্দাবনের প্রসঙ্গ নিয়ে এলেন, যেখান থেকে ওনারা বৃন্দাবন যেতে চান। হোসেন শাহ বলে, আমি জানি না বৃন্দাবনে কি রয়েছে, এই রামকেলিকে আমি তোমাদের নব বৃন্দাবন সাজিয়ে দেব। তাই মদনমোহন মন্দিরের চতুর্দিকে হোসেন শাহ অষ্টসখীর 8টি কুণ্ড খনন করালেন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, চিত্রাকুণ্ড, ললিতাকুণ্ড, বিশাখা, সুদেবী সব এখানে। এছাড়া রূপসাগর, সনাতন সাগর এও তৈরি হতে শুরু করলো এখানে। গোস্বামী দেখেন আমাদের জন্য হোসেন শাহ রামকৃতে নব বৃন্দাবন সাজাচ্ছেন। রূপ গোস্বামী সারা জীবনের যত উপার্জিত অর্থ প্রজাদের মধ্যে, আত্মীয় স্বজন সবার মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। মধ্যরাত্রেই রামকেলি ছেড়ে রূপ গোস্বামী চলে যাচ্ছেন। দেখেন ঝুলির মধ্যে 10,000 স্বর্ণ মুদ্রা রয়ে গেছে। যে এত অর্থ সকলকে দেওয়ার পরেও অর্থ কিছু ছাড়ে না। কাকে এই মধ্যরাত্রে এই অর্থগুলো দেবেন? এক দোকানদার মোদিকে জাগিয়ে তুলে ওনার হাতে 10,000 স্বর্ণ মুদ্রা তুলে দিয়ে বলে গেলেন বৈষ্ণব সেবাতে ব্যয় করানোর জন্য। রূপ গোস্বামী সেই মধ্যরাত্রে হোসেন শাহ যেন টের না পায় বেরিয়ে পড়লেন এই রামকেলি ছেড়ে। দীর্ঘদিন তিনি পদব্রজে চললেন বৃন্দাবনের উদ্দেশ্যে। এক সময় তিনি পৌঁছলেন প্রয়াগ ধামে, এলাহাবাদের কাছে। সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে রূপ গোস্বামীর আবার সাক্ষাৎ হলো। মহা উল্লাস প্রভুকে পেয়ে। কিন্তু এরই মাঝে এক দুঃসংবাদ গিয়ে পৌঁছল সেই প্রয়াগ ধামে, যে সনাতন গোস্বামী কারাগারে বন্দী। এতে রূপ গোস্বামী একেবারে ভেঙে পড়লেন, যে এতদিন যাবৎ দীর্ঘ 17 মাস পেরিয়ে গেল এই রামকেলি ছেড়ে আসা সনাতন প্রভু এতদিন ধরে কারাগারে বন্দী, কি অবস্থায় রয়েছেন, কি আহার নিদ্রা, কীভাবে এক মহা দুশ্চিন্তার মধ্যে পড়লেন রূপ গোস্বামী। কাকেই বা তিনি জানাবেন সনাতন প্রভুর মুক্তির কথা? হঠাৎ মনে আসে সেই দোকানদার মোদির কথা। ওনাকে একটি সত্তর পত্র লিখেছিলেন যে সেই অর্থগুলো যদি তিনি ব্যয় না করে থাকেন, তাহলে কারাগারের যে প্রধান রক্ষী গৌড় দেশে সবাই হাবু বলে চিনত, গোপনে যদি কিছু অর্থ তাকে প্রদান করে সনাতন প্রভুর মুক্তির ব্যবস্থা করা যায়। এইদিকে সনাতন প্রভুর সেই করুণ অবস্থা। হোসেন শাহর এত ক্রোধ, এত ক্ষোভ এনাদের প্রতি, যে তিনি জোরপূর্বক এই মদনমোহনের এই প্রাঙ্গণ থেকে সনাতন প্রভুকে জোর করে নিয়ে গেলেন, শেকল বন্দি করে কারাগারে বন্দি করে রাখলেন। যে জনসম্মুখের সামনে পর্যন্ত না পেরোতে পারেন, যে শেকল দিয়ে পায়ে বেঁধে রাখলেন। সীমিত আহারের ব্যবস্থা, যে দীর্ঘদিন স্নান আহার এইভাবে চলে সনাতন প্রভুর।
সারা শরীর জরা ব্যাধিতে ভুগতে শুরু করলেন। একদিন গঙ্গার ঘাটে নিয়ে গেলেন হোসেন শাহর অনুপস্থিতিতে সেই রক্ষী, যার কাছে বারবার তিনি অনুরোধ জানাতেন একটু গঙ্গা স্নানের জন্য। সেই গঙ্গার ঘাটে অগাধ জল দেখে সনাতন প্রভু ঝাঁপ দিতে যাচ্ছেন, যে আবার বন্দিশালায় তোমরা আমায় নিয়ে যাবে, তার চেয়ে বরং এই প্রাণ গঙ্গায় আমি বিসর্জন দিই বলে সনাতন প্রভু ঝাঁপ দিতে যাবেন। ঠিক সেই সময় ওই দোকানদার মোদি 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে ওই রক্ষীর হাতে তুলে দিয়েছিলেন, যে অর্থের প্রলোভনে সনাতন প্রভুর মুক্তির ব্যবস্থা করেছিলেন সেই রক্ষী। এই বিশাল ইতিহাস রয়েছে এই রামকেলি। ওনাদের সেবিত রাধা মদনমোহন রয়েছে, বলরাম রেবতী, আর এখানে প্রভুর সাথে এসেছিলেন অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, আর এসেছিলেন হরিদাস প্রভু। তাই পঞ্চতত্ত্বের সেই 3 প্রভুকে পেয়ে এখানে ওনারা আবার সেবা শুরু করলেন এই 3 প্রভুকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, 3 প্রভুকে দর্শন হরি করুন। বল।